আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি অথবা বাংলাতে সমন্বয় জাবেদা। আজকে আমরা বাংলা এবং ইংরেজি দুই ভাবেই এই জিনিসটা শিখব। এখন আমরা যখন আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে যাই তখন দেখা যায় একটা রেওয়া মিল দেওয়া থাকে এবং রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে। এই যে সমন্বয়গুলা এইগুলারই জাবেদা করতে হয়। এখন এই সমন্বয়গুলো কিভাবে আসলো বা কেনই এই সমন্বয়গুলো আসে, যদি আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি তাহলে সমন্বয় জাবেদা করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এখন প্রথমত অনেক লেনদেন থাকে যেগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা থেকে বাদ পড়ে যায়। যেমন ধরেন অলিখিত ক্রয়, অলিখিত বিক্রয়, মানে আপনি লিখতেই ভুলে গিয়েছিলেন। এবং এমন অনেক লেনদেন থাকে যেগুলোর এক্সাক্ট পরিমাণটা আমরা বছরের শেষে গিয়েই জানতে পারি। যেমন ধরেন সমাপনী মজুত পণ্য এবং বকেয়া বেতন, বকেয়া ভাড়া, যে কতটুকু বকেয়া থাকবে তা তো আমরা এক্স্যাক্টলি জানি না। বছর শেষেই জানা যায় যে আসলে কি পরিমাণ বকেয়া রয়ে গেল, কি পরিমাণ মজুত পণ্য বছরের শেষে রয়ে গেল। এখন এই জিনিসগুলোই রেওয়া মিলের নিচে দেখিয়ে দেয়া হয় অ্যাজ অ্যাডজাস্টমেন্ট। এখন এইগুলো যে নিচে দেখায় দেওয়া হয়, এগুলো কেন রেওয়া মিলে দেখায় না? যদি এইগুলিকে আবার জাবেদা করে খতিয়ান করে আবার রেওয়া মিল প্রস্তুত করতে যায়, ব্যাপারটা অনেক বেশি সময় নিয়ে নেয়। এই জন্য এই যে রেওয়া মিলের নিচেই এই সমন্বয়গুলো দেখিয়ে দেয় যে এই লেনদেনগুলো হিসাব বছরে সংগঠিত হয়েছিল। আজকে আমরা এমনই কিছু লেনদেনের জাবেদা শিখব। প্রথমেই যেই সমন্বয়টার আমরা জাবেদা শিখব সেটা হচ্ছে কোনো খরচ যদি বকেয়া থাকে, কোনো এক্সপেন্সেস যদি ডিউ, ডিউ এটার বাংলা হচ্ছে বকেয়া। এই বকেয়ার আরো কিছু ইংরেজি আছে, যেমন আউটস্ট্যান্ডিং, পেয়েবল, এইগুলো দিয়েও বকেয়াকে ইন্ডিকেট করে। যদি কখনো কোনো খরচ বকেয়া থাকে তাহলে ওই খরচ বকেয়ার জাবেদাটা কিভাবে দেখাতে হবে, এইখানে আমরা একটা ফরম্যাট, একটা সিস্টেম প্রথমে শিখব। প্রাথমিক অবস্থায় আমরা একটু মুখস্থের মতো করেই শিখব। পরবর্তীতে আমরা এটার বিস্তারিত যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আপাতত জাস্ট ফরম্যাটটা শিখেন। যদি কোনো খরচ কখনো বকেয়া থাকে তাহলে এইটার জাবেদা দেওয়ার সিস্টেমটা হচ্ছে খরচটা ডেবিট দিকে আর বকেয়া খরচ ক্রেডিট। যদি ইংরেজিতে বলি এক্সপেন্স ডেবিট আর এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। যেমন ধরেন স্যালারিস পেয়েবল অথবা বেতন বকেয়া আছে, তাহলে যদি আমরা আমাদের ফরম্যাটে যাই, যে বাংলা ফরম্যাটটা খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। খরচের জায়গায় যেই খরচটা বকেয়া আছে ওই নামটা শুধু আমরা বসিয়ে দিব। এই খরচটার নাম কি? বেতন। সুতরাং বেতন ডেবিট আর বকেয়া খরচ, এই খরচের জায়গায় বেতন শব্দটা আমরা বসিয়ে দিব, বকেয়া বেতন ক্রেডিট। যদি ইংরেজিতে করি এক্সপেন্স, কোন এক্সপেন্সটা বকেয়া আছে? স্যালারিস, স্যালারিস এক্সপেন্স ডেবিট আর স্যালারিস পেয়েবল ক্রেডিট। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের সাহায্যে আমরা যে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে ওইটার জাবেদা আমরা করতে পারবো। যেমন ধরেন ভাড়া বকেয়া আছে মানে রেন্ট ডিউ, সুদ বকেয়া আছে মানে ইন্টারেস্ট ডিউ, কমিশন বকেয়া আছে মানে কমিশন এক্সপেন্স ডিউ। যে কোনো খরচ বকেয়া থাকুক না কেন, আমরা ওই যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা ব্যবহার করে আমরা যে কোনো খরচের বকেয়া জাবেদা করতে পারবো। এখন আবার চলেন আমরা এই যে জাবেদাটা, এটাকে একটু যৌক্তিক করার চেষ্টা করি, একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করি। এই যে খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট, এইগুলো আসলে কেন কিভাবে, একটু ভালো মতো শুনবেন মনোযোগ দিয়ে। হিসাব বিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, আমরা যখনই কোনো সেবা নেই অথবা কোনো সেবা দেই, টাকা দেই আর না দেই, ইট ডাজন্ট ম্যাটার। যখনই সেবা নেই অথবা সেবা দেই, যদি সেবা নেই তাহলে ওইটা খরচ হিসাবে আমাদের ইন্ডিকেট করতে হয়। আর যদি কোনো সেবা দেই তাহলে ওইটা আয় হিসাবে ইন্ডিকেট করতে হয়। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরেন আমরা কোনো একটা কর্মচারীকে আমাদের অফিসে নিয়োগ করেছি। এখন এই যে মাত্র তাকে আমি নিয়োগ করেছি, এইটা কিন্তু কোনো লেনদেন না। সুতরাং এটা আমাদের হিসাবের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না। এটার জন্য কোনো জাবেদাও দিতে হবে না, এটা হিসাবের খাতায় লিপিবদ্ধও করতে হবে না। এখন এই লোকটা যদি ১ মাস কাজ করে ফেলে তাহলে
সে কিন্তু আমার কাছে টাকা পাওনা হয়ে গেল। এই যে সে আমাকে সেবাটা দিয়ে দিছে, মানে আমি সেবাটা নিয়ে নিলাম। সুতরাং আমার একটা খরচ তৈরি হয়ে গেল। যদিও টাকা আমি তাকে এখনো দেই নাই। কিন্তু এই যে আমি সেবাটা নিয়ে নেওয়ার কারণে আমার একটা খরচ কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। এখন আমরা জানি যদি কোনো খরচ তৈরি হয় মানে খরচটা বৃদ্ধি পায়, তাই না? সুতরাং খরচ কোন দিকে আমরা পাঠাই দেই? ডেবিট দিকে। এই জন্যই দেখেন খরচ হিসাব ডেবিট। এখন একদিকে যেমন একটা খরচ তৈরি হইল, এই খরচটা কিন্তু আমরা পরিশোধ করি নাই। এখনো কিন্তু সে আমার কাছে পাওনা। মানে ইন ফিউচার পরিশোধ করতে হবে। খরচ তৈরি হওয়ার সাথে, সাথে একটা দায়ও কিন্তু তৈরি হইল। সুতরাং ওই দায়টাকে আমরা ক্রেডিট দিকে পাঠিয়ে দেই। আমরা জানি যদি কোনো দায় তৈরি হয় বা দায় বৃদ্ধি পায়, তাহলে দায়টা কোন দিকে যায়? ক্রেডিট দিকে। এই জন্য দেখেন বকেয়া খরচ হিসাব ক্রেডিট। যেই খরচটা বকেয়া হইল, মানে এখনো পরিশোধ করি নাই, ওই খরচটা কোন দিকে চলে গেল? ক্রেডিট দিকে। বকেয়া বেতন ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এই যে ফরম্যাটটা, খরচ ডেবিট, বকেয়া খরচ ক্রেডিট। এই ফরম্যাটে এই খরচ শব্দটার জায়গায় যেই খরচটা হবে সেটা জাস্ট বসিয়ে দিব। বেতন হলে বেতন শব্দটা বসিয়ে দিব, ভাড়া হলে ভাড়া শব্দটা বসিয়ে দিব, সুদ হলে সুদ শব্দটা বসিয়ে দিব। সুদের ব্যাপারটা সামান্য একটু বলে দেই। সুদ হারাম। আমাদের ইসলামী শরিয়া মোতাবেক আল্লাহ তাআলা স্পষ্ট সুদকে হারাম ঘোষণা করেছে। এখন আমাদের পড়ালেখার খাতিরে আমরা এগুলো ব্যবহার করি, গ্র্যাজুয়েশন করি। তবে ইন ফিউচার আমাদের রিয়াল লাইফে এগুলোকে আমরা আমাদের লাইফে ব্যবহার কক্ষণই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এবং আজকে যতটুকু আমি আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন একটা টপিক নিয়ে সামনে আসবো। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।